ফিরে আসলাম বিরতির পর সোজা সাপটা নিয়ে। ডাক্তারদের আন্দোলন, রাজ্য সরকারের অনেক কিছু মেনে নেওয়া, একবার ছোট করে দেখে নেব রাজ্য সরকার কি কি জিনিস মেনে এলো আর ডাক্তাররা এখনো পর্যন্ত কি কি দাবিতে অনড়। রাজ্যের পদক্ষেপ, পুলিশ কমিশনার ডিসি নর্থ অপসারিত, সবাই জানেন ইতিমধ্যেই। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অপসারিত। আরজি করের একাধিক অফিসার বদল। পড়ুয়া ইন্টার্ন মিলিয়ে 51 জনকে আরজি করে ঢুকতে নিষেধ। উত্তরবঙ্গ, বর্ধমান এবং মেদিনীপুর মেডিকেলে একাধিক পদক্ষেপ, বিভিন্ন জায়গায় যেমন অভিযোগ ছিল। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে দুজনকে সাসপেন্ড। স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় একাধিক উদ্যোগ। মেডিকেল কলেজে নিরাপত্তা সমীক্ষার দায়িত্বে প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে মহিলা পুলিশ। অন ডিউটি রুম, শৌচাগার, সিসি ক্যামেরার ব্যবস্থা। কত শয্যা খালি, কেন্দ্রীয়ভাবে নজর রাখার ব্যবস্থা। ডাক্তারদের বক্তব্য, স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান উঠে গেল। জুনিয়র চিকিৎসকদের আংশিক কর্মবিরতি চলবে। শনিবার থেকে জরুরি পরিষেবায় চিকিৎসকরা। আউটডোরে রোগী তারা দেখবেন না। পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার করবেন না। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে ফের কর্মবিরতি। আমি ত্রিনেশের কাছে আসবো। ত্রিনেশ, এক পক্ষ এইটা বলেছে, আপনারা এটা বলছেন, কিন্তু এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, গোটা রাজ্যের যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে আপনারা বলছেন জরুরি পরিষেবায় ফিরবেন কিন্তু ওপিডিতে রোগী দেখবেন না, অপারেশন করবেন না, আপনার কি মনে হয় যে এটা আদৌ সম্ভব আপনাদের পক্ষে? না, দেখুন, অপারেশন এটা আমাদের পক্ষে সম্ভব না। মানে আমাদের আন্দোলন যে 5টা দাবিতে শুরু হয়েছিল, সেই 5টা দাবি কিন্তু এখনো মেনে নেওয়া হয়নি সবগুলো। আপনি যদি দেখেন যে ডিসি সেন্ট্রালের পদত্যাগ একটা দাবি ছিল আমাদের, স্বাস্থ্য সচিবের পদত্যাগ একটা দাবি ছিল, যেগুলো মেনে নেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম যে কলেজে, সরকার সব মেনে নেবে না, আমরা তো চাই সরকার সব মেনে নিক, আমরা তো চেয়েছি, অবশ্যই চাইবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরো দাবি ছিল যে কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। কারণ এটা চাইলেই হয়, এটা চাইলেই সদিচ্ছা থাকলেই হয়। আমরা বারবার দেখেছি কলেজে কলেজে যে ভোট বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, তার ফলেই এই থ্রেড কালচারটা এসে গেছে এবং বিভিন্ন কলেজে কিছু শাসক ঘনিষ্ঠ মাথা তৈরি হয়ে গেছে, যারা দিনের পর দিন বাকি ছাত্রদেরকে থ্রেড দিয়ে গেছে, বাকি অপছন্দের ছাত্রদেরকে ফেল করিয়ে গেছে, অপছন্দের ছাত্রদেরকে হোস্টেলে রুম দেয়নি, অথরিটির সামনে বা হোস্টেলে বিভিন্ন জায়গাতে তাদেরকে মারধর করেছে। এরকম হাজারো অভিযোগ আছে। এই জিনিসটা কলেজে অগণতান্ত্রিক পরিবেশ থাকার কারণেই হয়েছে এবং আমরা চাই না এই অগণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক কলেজে কলেজে, যার জন্য আমাদের আরেকজন বোনকে বা দিদিকে এইরকম ভাবে রেপ এবং মার্ডার হতে হবে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি একদমই চাই না, একদমই আমরা কেউই চাইছি না। কিন্তু আন্দোলন নিয়ে তো আপনাদের মধ্যেও মতভেদ তৈরি হয়েছে, যে অনেকেই তো কাজে ফিরতে চাইছিলেন, অনেকেই তো বলছেন না আমাদের এক্ষুনি কাজে ফেরা উচিত। আপনাদের মধ্যে তো মতভেদ তো থাকবেই। এখানে কোনো ব্যক্তি এখানে সিদ্ধান্ত গ্রহণ করেনি। এইখানে সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা আসছেন, সেই প্রতিনিধিদেরকে নিয়ে বৈঠক করে, সমস্ত কলেজের কয়েকজন প্রতিনিধিদেরকে নিয়ে বৈঠক করে তবেই এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এখানে একজনের নেতৃত্বে আন্দোলন হয় না, এখানে একটা সম্মিলিত এখানে মতামত আসে, তারপরেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। ফলে মতভেদ থাকাটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। এবং এখন আমরা যে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করছি, এটাও সেই জেনারেল বডি মিটিং এর বক্তব্য। এবং এই বক্তব্য সেক্ষেত্রে মতভেদ তো থাকবেই। যখন একজন মানুষ নিয়ন্ত্রণ করছে না, 2 জন 4 জন 10 জন বসে একটা বৈঠক করছে, তখন তো মতভেদ বিভিন্ন মত থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক। জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি অরূপের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবো। জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনি কি মনে করেন ডাক্তারদের এবার পুরোপুরি কাজে ফেরা উচিত? দেখুন, আমি আগের দিনও আপনাদের বলেছিলাম যে ডাক্তারদের যুগপথ স্ট্যান্ড নেওয়া উচিত, অবস্থান নেওয়া, প্রতিবাদ এবং পরিষেবা। প্রতিবাদ কন্টিনিউ করতে হবে আর সঙ্গে পরিষেবাও চালাতে হবে, এবং প্রতিবাদের সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়া সম্ভব, পরিষেবা চালু রেখে প্রতিবাদ করা সম্ভব। আজ যদি প্রতিটি মেডিকেল কলেজ হসপিটালে
আরজি করের মতো জুনিয়র ডাক্তারদের যে সভামঞ্চ ছিল যেখানে তারা প্রোটেস্ট করতেই পারতেন যে রোজ 2 ঘন্টা করে আমরা এখানে প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদ চলবে। আমরা কাজও করতে থাকবো। তাই প্রতিবাদ এবং পরিষেবা দুটো একসাথে চালানো ডাক্তাররা করতেই পারে, তবে ওদের জেনারেল বডির মিটিং আছে। কিন্তু আরজি করের বন্টির জন্য বিচারের দাবি শেষ পর্যন্ত যদি এসে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন করাতে হবে এই দাবিতে পরিণত হয়, তাহলে কিন্তু এগুলো দাবি সম্পূর্ণ পরিপূরক, একে অপরের পরিপূরক। আপনি যখন বলেছেন আমি একটা শব্দ উচ্চারণ করিনি, তখন কিন্তু বুঝতে হবে এই নেপথ্যচারী কারা এই আন্দোলনের। আপনি বলছেন রাজনৈতিক সমস্যা আছে, আমি বলছি যে আরজি করের বন্টির বিচারের দাবি শেষ পর্যন্ত এসে যদি সরকারের কাছে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন করাতে হবে এই দাবিতে পরিণত হয়, তাহলে বুঝতে হবে এর নেপথ্যচারী যারা আছে তারা 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর ভাবাবেগ নিয়ে খেলছে। এর বাইরে আমার বন্ধু অরূপ যেটা বললেন এর আগে, সে নিয়ে আমি বলতে চাই। এক হচ্ছে, আমি 2 মিনিট 30 সেকেন্ড নেব। আমি বলতে চাই, এক হচ্ছে যে দিল্লিতে দিল্লি পুলিশ অ্যাকশন নিয়েছে, শাসকের কাজ তাই। আমরা 28 তারিখে যে আমাদের বন্ধ ছিল, সেই বন্ধে আরপিএফ যতগুলি জায়গায় রেল রোকো হয়েছে প্রত্যেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। শাসকের দণ্ড এবং তার প্রশাসনিক প্রয়োগ যদি বন্ধ রাখে তাহলে আইন শৃঙ্খলা বলে কিছু থাকে না। আমি বলি এই পশ্চিমবঙ্গে 2টি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি। এক হচ্ছে সুপ্রিম কোর্টের কথা ছিল যে কোনো পিউনিটিভ অ্যাকশন নেওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ফলো করতে হয়েছে। কপিল সিবাল দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ডাক্তারদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক ভয় পেয়েছেন এবং তার ফলে সুপ্রিম কোর্ট বারবার বলার পরেতেও শাসক কিন্তু দেখাতে পারেনি যে শাসকের মানদণ্ড আছে এখনো। আমি আসছি তৃণেশ জগন্নাথ চট্টোপাধ্যায় সরাসরি বলছেন আপনাদের মধ্যে রাজনীতির যোগাযোগ। দেখুন 5 দফা দাবিতে প্রথমতই আমাদের এই দাবি ছিল যে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফেরত আনতে হবে। আমি একটু আগেই বললাম যে কলেজের গণতান্ত্রিক পরিবেশ কেন এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, কারণ এই থ্রেড কালচার গণতান্ত্রিক পরিবেশ নেই বলেই এসছে। রেপ এবং মার্ডার ঘটনা তার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, জাস্টিসের দাবি আমাদের প্রধান দাবি, এখনো আছে এবং ছিল, থাকবে। আমাদের এই দাবিতে আন্দোলন চলবে এবং আমরা আজকে সিজি অভিযান করেছি, ভবিষ্যতে আবারও সিজি অভিযান করব বা বড় আমরা আন্দোলনের পদক্ষেপ নেব। এবং সরকার পক্ষ বিজেপি মানে কেন্দ্র সরকারের হাতে তো সিবিআই, তাদেরকে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে যে সিবিআই আর কতদিন নেবে এই একটা ঘটনার, এত ইম্পর্টেন্ট একটা ঘটনার সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে স্বয়ং দেশের প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই কে যে লিড তারা এবং যে দিকে তারা তদন্ত নিয়ে যাচ্ছে তার জন্য যথেষ্ট সময় দিতে হবে। যে কথাটা মৌলি মাধব বাবু বললেন যে কোথাও একটা না এই কালচার এইটা পরিবর্তন করতে হবে। 2, একটা মনিটরিং সিস্টেম রাখতে হবে। সন্দীপ ঘোষেদের মতো ব্যক্তিরা যাতে আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘাঁটি গাড়তে না পারে সেটা তো আপনাদেরই দেখতে হবে। বিষয়টা এটা তো একদম সত্যি কথা যে আরজি করের ভেতরে নিশ্চিতভাবে কিছু না কিছু প্রশাসনিক অব্যবস্থা ছিল বলেই আজকে এই ঘটনার সূত্রপাত। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং রাজ্য সরকার সেটাকে অস্বীকার করছেও না, যার জন্যই মুখ্যমন্ত্রী নিজে কার্যত 5 দিন, তার মধ্যে 3 দিন নবান্নে এবং 2 দিন কালীঘাটে, যদিও শেষ দিন বৈঠকটি হয়েছে এবং তার আগে মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে গেছেন। কেন? কারণ সরকার সদিচ্ছা নিয়ে এগোতে চেয়েছে। দ্বিতীয় কথা, একটা জিনিস বিশ্বদা বুঝতে হবে, এই যে এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, আমি আবারও বলছি ডাক্তারদের সেন্টিমেন্টের প্রতি আমি পূর্ণ সহানুভূতি নিয়েও বলছি, আমরা যে দাবি করছি সেই দাবি সঠিক, সেই দাবি মানতে হবে। একটা থ্রেড কালচারের বিরুদ্ধে আমি কথা বলে এটা আরেক ধরনের থ্রেড কালচার তৈরি হয়ে যাচ্ছে না। ডিসি সেন্ট্রালকে কেন সরাতে হবে? কারণ তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, যে প্রেস কনফারেন্স ওনাদের হয়তো মনোপুত হয়নি, হয়তো কোট আনকোট, বা একটা স্ট্রাকচারের এতগুলো মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিএমই ডিএইচি তাদের সরিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন হেলথ সেক্রেটারিকেও সরানো হয়নি? একটা পুরো সিস্টেমের সবাইকে যদি আপনি এক লপ্তে সরিয়ে দেন সিস্টেমটাই তো অচল হয়ে পড়বে। একটা জিনিস বুঝতে হবে, সিস্টেমটাকে রেখে সিস্টেমের সংশোধন করতে হয়। একটা থ্রেড কালচারের বিরুদ্ধে আমি কথা বলে আমি ইনাওয়ে যদি আরেকটা থ্রেড কালচারকে এখানে রিইনিশিয়েট করি, তাতে আখেরে কষ্ট হচ্ছে রাজ্যের 10.5 কোটি মানুষ। বিষয় এটা আমরা অস্বীকার করতে পারি না। 29টা প্রাণকে আমরা হারিয়েছি। মাথায় রাখতে হবে, ডাক্তারবাবুরা যখন ডাক্তারি পড়ছেন ওই 29টা পরিবারের মানুষও কিন্তু করদাতা।
ডাক্তারবাবুদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সরকারের খরচ হয়, প্রিন্সিপালদের বা স্যারদের মায়না দিতে যে টাকা খরচ হয়, সেটা তো কেউ আমরা পকেটের পয়সা দিই, আমাদের আপনাদের গণগণের ট্যাক্সের টাকা দিয়ে সেটা বিল্ড আপ হয়। সেইখানে দাঁড়িয়ে ডাক্তারবাবুরা নিশ্চয়ই রেসপন্সিবল। এবং একটা জিনিস বুঝতে হবে বিশ্বদা, রাজ্যে প্রায় 90,000-এর কাছাকাছি ডাক্তার আছে, তার 1/3 সরাসরি সরকারি পরিষেবায়। এই 1/3-এর মধ্যে 7,500 হচ্ছে জুনিয়র ডাক্তার, যারা মূলত পিলার এই সিস্টেমটা। 90,000 ডাক্তার যারা আছেন সরকারি ডাক্তার, সরকারি ডাক্তার না, সরকারি হাসপাতাল, আমি বলছি মেডিকেল কলেজের ক্ষেত্রে কথা বলছি, বাকি তো বিভিন্ন প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র, কন্ট্রাকচুয়াল হেলথ ওয়ার্কার, তাদের কথা ছেড়ে দিন। আমি বলছি মেডিকেল কলেজে যেখানে জুনিয়র ডাক্তারদের উপর মূলত পরিষেবাটা নির্ভরশীল, আজকে সামগ্রিকভাবে ওপিডি বন্ধ হয়ে গিয়ে আজকে মেজর ওটির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, মানুষের যে মৃত্যু হচ্ছে, সেই রেসপন্সিবিলিটি আমরা ডাক্তারবাবু হিসেবে কি উপেক্ষা করতে পারি? আর ওয়ান লাইন শেষ করে নিচ্ছি। এই মুহূর্তে বিচার চাইতে গেলে দেখুন একটা জিনিস, রাজ্য সরকার তদন্ত করছে না। আগের দিন সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি নিজে বলেছেন, একটা ঘটনাকে কন্ডেম করে বলেছেন যে কন্ট্রাকচুয়াল স্টাফদের বিষয় আপনার মনে থাকবে, এবং কি প্রেক্ষিতে বলেছেন, অপরাধ সংগঠিত হয়েছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দ্বারা, অর্থাৎ পরিষ্কারভাবে ইঙ্গিত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্ট শিয়ালদা কোর্টে যে এভিডেন্স প্রমাণ করেছে, পেশ করেছে সিবিআই, তাতে পরিষ্কার বলে দিচ্ছে যে আসলে ধর্ষককে যদি জাস্টিস চাইতে হয়, অভয়ের জন্য জাস্টিস চান, বাকি জাস্টিস নিশ্চয়ই চাইবেন, কিন্তু সেইটাকে লঘু করে দিয়ে সার্কামস্টেন্সিয়াল জায়গাগুলোকে বড় করে দিয়ে কলেজ ইলেকশনটা যাতে হাইলাইট হয়ে না যায় এবং সেট কালচারটা যাতে পাল্টা সেট কালচারে পরিণত না হয়, সেটা দেখাও কিন্তু আমাদের কর্তব্য। এবং আমার দুটো ছোট ছোট পয়েন্ট আছে। একটা হচ্ছে যে রোগটা কেবল আরজিকরের রোগ না বিশ্ব, এটা হচ্ছে যে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থার রোগ। ফলে আরজিকরে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে রোগের লক্ষণগুলো, এটা আপনি কম বেশি বিভিন্ন জায়গায় রাজ্য জুড়েই ছড়িয়ে রয়েছে। ফলে এই রোগটা নির্মূল করার প্রয়োজন, সেক্ষেত্রে সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে, একটা ইলেক্টেড গভর্নমেন্টের থেকে তো এটাই প্রত্যাশা। একদম। ফলে এবার দেখুন, সিন্ডিকেট নিয়ে আপনি গত 1 বছর ধরে শিক্ষায় আপনি কম আলোচনা করেননি, যে যেভাবে চাকরি বিক্রি হয়েছে। আপনি এখন আলোচনা করলেন গত 1 মাস ধরে হচ্ছে যে স্বাস্থ্য সিন্ডিকেট ব্যবস্থা। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে এটাই উনি মৌলিমাধব বাবু যেটা বলছিলেন, যদি সত্যি সত্যি আপনি একটা মনিটরিং ব্যবস্থা তুলতে চান, গড়ে তুলতে চান, তাহলে হু শুড হেড, মানে তারা কারা মুখ হবে স্বাস্থ্যের। এবার এই যে কি নাম এই ভদ্রলোকের প্রিন্সিপাল, ফলে ইনি যদি হ্যাঁ সন্দীপ ঘোষ বলে আমি কোনো ইন্ডিভিজুয়ালকে বলছি না, সন্দীপ ঘোষেরা যদি মডেল হন এবং মুখ হন, তাহলে আরজিকরের বিপদ আরজিকরে না, একদম উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আমি যেটা বলবো, ভুল কোথায় হচ্ছে প্রশাসনিক, যে রাত্রেবেলায় মেয়েরা ডাক্তারি করতে আসবে না। আচ্ছা, এর উত্তর নাই বলছি, তাহলে এই ভাবনাটা কোন আমলার মাথার থেকে আসছে যিনি মুখ্যমন্ত্রীকে বলছেন এবং মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করছেন? আমি বলছি এরকম বুলশিট ভাবনা। আমি মৌলিমাধব বাবুর কথাটা সমর্থন করেই বলি যে আমাদের এখানে হাসপাতাল বাড়ি হয়েছে, হাসপাতালে নীল সাদা রঙও হয়েছে, বহু ক্ষেত্রে কিছু যন্ত্র এসছে, আমি অস্বীকার করছি না। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাক্তার। 30% যদি ডাক্তারের পদ খালি থাকে, তাহলে যত ভালো হাসপাতালের বাড়ি বানান, যত ভালো হাসপাতালের গেট বানান, যন্ত্র বানান, আসবে না চিকিৎসক। মৌলিমাধব ঘটক, আপনি একজন সিনিয়র ডাক্তার, এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আস্তে আস্তে আমরা তার থেকে বেরোচ্ছি, এখনো আংশিক ওনারা বলছেন, কিন্তু ধরে নিন এই যে এমার্জেন্সিতে কাজ করব, আউটডোরে রোগী দেখব না, অস্ত্রোপচার করব না, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন সিনিয়র ডাক্তাররা? দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল, যে একটা সমাজের মধ্যে সেখানে বিভিন্ন ধরনের ক্ষমতা লিপ্সা থাকবে, দুর্নীতি থাকবে, প্রলোভন থাকবে, সব কিছু। একটু আগে যে সিস্টেমটার কথা উনি বলছিলেন, যে তাহলে কে এই ধরনের মনিটরিং সেলগুলোর হেড হবে, তাই তো? মুখ কে হবে? মুখ কে হবে, তাই তো? তা সেই জন্যেই তো আমাদের ইতিহাস খুঁজলে দেখা যায় যে বারে বারে বিপ্লব এসেছে, বিদ্রোহ এসেছে। কি যে যখন মানুষ একটা হঠাৎ করে একটা সোসাইটির মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, মানুষ তার বিশেষ কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্যে, তার ক্ষমতা লিপ্সার জন্যে এবং তার নীতিহীনতার জন্যে যখন একটা সমাজের মধ্যে এই ধরনের ঘুঘুর বাসা তৈরি হয়, সেই সময়তেই একটা বিদ্রোহ আসে, বিপ্লব আসে। ঠিক সেইভাবেই আজকে জুনিয়র ডক্টরদের আন্দোলনটা সৃষ্টি হয়েছে, এবং তার তো একটা রেস থাকবে, সেই রেসটা কিন্তু আজকে আছে। এই রেসটা খুব একটা অস্বাভাবিক নয়। আমি বলবো যে আমি একজন আরজিকরের প্রাক্তনী হিসেবেই নয়, শুধু আমি একজন এই সমাজের নাগরিক হিসেবে বলছি, দেশের নাগরিক হিসেবে বলছি, যে দেখুন, রেপ, মার্ডার, এই ধরনের প্রলোভন, টাকা চুরি, এই সমস্ত জিনিস সভ্যতার আদি থেকে 100 বছর আগেও ছিল,
এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও যতদিন পৃথিবী থাকবে হয়তোবা এই জিনিসটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বিপ্লব বা বিদ্রোহের ভেতর থেকে আমাদের সার অংশটা কি বেরিয়ে আসে, একটা ক্রিম বেরিয়ে আসে। তো সেই ক্রিমটা হচ্ছে যে একটা নতুন করে সুন্দর শাসন ব্যবস্থা, একটা আর্থিক ব্যবস্থা, একটা নীতি খুব সুন্দরভাবে সৎ একটা নৈতিক একটা প্লেস এবং তার একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়া। এই এনভায়রনমেন্টটা তৈরি করতে এই এনভায়রনমেন্টটা রাতারাতি হবে না। আজকে এই যে আপনি বললেন যে সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালগুলো নয়, কোনো প্রাইমারি ব্যতিক্রম হেলথ নয়। সেন্টার বিপিএসসি থেকে আরম্ভ করে আপনার সাব ডিভিশনাল হসপিটাল, জেলা হাসপাতাল, স্টেট হসপিটাল, সব জায়গাতেই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে আছে। এইগুলোকে চেঞ্জ করতে গেলে এইগুলোকে তো চেঞ্জটাই আমরা চাইব। আমি একজন সিনিয়র ডক্টর হিসেবে আজকে মেডিকেলি ফ্যাটার্নিটির একজন মুখপাত্র হয়ে আমি আপনাকে বলতে পারি যে আমরা সার্বিকভাবে এই জিনিসগুলো চাই, প্রত্যেকে চাই। মানে শরীরে যে প্রত্যেকে চাই। রোগ বাসা বেঁধেছে, হ্যাঁ। সেই রোগ তো বিভিন্ন ক্ষেত্রে বাসা বেঁধেছে। হ্যাঁ। এই রোগটাকে তো নির্মূল করতে হবে, নির্মূল করতে এবং এই নির্মূলটা মানে সত্যি কথা বলতে গেলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং সেইটা সমাজে যখন এই ধরনের সমস্যা তৈরি হয় তখন সমাজের মধ্যে থেকেই প্রতিবাদ ওঠে, প্রতিবাদ। এবং তখন দেখা যায় আস্তে আস্তে কিছুটা হলেও বদরক্ত বেরিয়ে যায়। তোমার কি মনে হয়?